আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব 52। দিনের মধ্যপ্রহরে সূর্য মাথার উপর থেকে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে সে। অর্ধেক রাস্তা এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই ভাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাড়ির রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দিবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু স্কুল এখনো ছুটি হয়নি। ধৈর্যহীনই নারীটি দৌড়ে শোভনের ক্লাসের রুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন, কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট শায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতে থাকে সে। তারপর শোভনের ব্যাগ পত্র গুছিয়ে বাইরে চলে আসে সে। শোভন বলে ওঠে, আম্মু আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে? ওহ, তুমি আমাকে সবসময় মিস করো তাই না? হুম। তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দিব। শোভনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতির নাইম বাইরে আসতেই মুস্কান আর শোভনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞেস করলো, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছো নাইম। এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানতো মুস্কান তাকে এই প্রশ্ন করবেই। মুস্কান আবার জিজ্ঞেস করে, শোভন পিকুল এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর শোভন পরি আর শায়েরের সন্তান, তাই না? সত্য তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরি চায়নি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমি বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি, আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরি তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো নাইমের গা ছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনো তাকে বুঝলো না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইম এমন উদাস ভাবটা। বিয়ের দিনই শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখন ছোট্ট শোভনের বয়স মাত্র 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত তখন ভীষণ ভালো লাগতো ওর। মাতৃত্বের স্বাদ পেত সে। কিন্তু আফসোস, এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারেও। নাইম শুরুতেই বলেছিল মুস্কানকে যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে, কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো নাই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য কোনো নারীর সাথে বিবাহে বন্ধত্ব আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে। এই জন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর দুদিন তারপর তার ফাঁসি, তবুও শায়ের একটাবারও শোভনের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবার যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান। কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেতটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে শায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে শায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান শায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে। কারণ শায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনে শায়েরের সেলে গেল।
মুস্কান সামনে এলো, নুরুজ্জামান দেয়ালের ওপাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো শায়ের, মুচকি হেসে বলল, কি রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারো নেই, এই জন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বাপ আজরের হাড় থেকে সৃষ্টি সে, মনের কথা সে বুঝবে না তো কে বুঝবে? শায়ের একটু চুপ থেকে বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন? বলেছিল এটা পৃথিবী বেহেশত নয়, এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলেছে সে, তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে শায়েরের কথায়। পরি ঠিকই বলেছে, এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছা করে না? অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না, তবে এটা বলুন শোভনকে কেন নাইমের কাছে রেখে দিয়েছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিজ সন্তানকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজান তার কাছেই ছিল। হাসপাতালে শায়ের নাইম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনো জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞাসা করেনি পরীর কি অবস্থা। শায়ের চিন্তায় কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। শায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা অতটাও পুড়ে যায়নি, তবে শরীরের আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কিভাবে? শায়ের জবাব দিতে পারে না, তবে নাইম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপু? পুরীর মুখ পুড়েছে মানে কি? শেষ কথাটা শায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বললেন, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে বলুন। আসলে নাইম, মেয়েটার মুখ অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। হাত পা এবং শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। শায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরি মা হতে চলেছে। এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোনো খেলা খেলেছে। এবার শায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলেই সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিধায় ঘুমাচ্ছে পরী। শায়ের প্রিয়তমার ক্ষতবিক্ষত হাতটা ধরে, যত্নে চুম্বন করে, হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পর ঢেউ আসুক, আমি নিশ্চুপ থাকবো, কিন্তু আপনিহীনা কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন এই মাতৃত্ব নিয়েও আপনাকে যুদ্ধ করতে হবে। পরি ঘুমন্ত বিধায় জানতে পারল না তার স্বামী তাকে এখনো কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকের জমানো ভালোবাসা রত্ন দিয়ে বাঁধানো শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই। যদি সেই ভালোবাসা প্রকৃত হয়, সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের মতো ভালোবাসারও ঋতু পরিবর্তন হয়। ভালোবাসা, বিয়ে, সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। শায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি তার আদৌ এক যুগ থাকতে পারবে কিনা। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনের ঝুঁকি থাকবে। রেবেকা বললেন, দেখো নাইম, পরীর শরীর এখন ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তার বেশিও লাগতে পারে, আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানেক তো লাগবেই। তখন ওর শরীরের কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারবো না। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে তখন অ্যাবর্শন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরী সুস্থ পরিবেশ প্রয়োজন, যেখানে সে ভালো থাকবে, থাকতে পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল শায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগরে নেওয়া যাবে না। একটু সুস্থ হলে পরী আবার হত্যা খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য শায়ের নাইমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজানকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়, পরিজান একটু সুস্থ হলেই আমি তাকে নিয়ে যাব।
কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না, তবে একটু বলছি যে নূরনগর এখন পরিজানের জন্য নিরাপদ নয়। সেখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে পরীর এই অবস্থা কিভাবে হলো। তাই সে কথা বাড়ায় না, পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। ১ সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইম বাসা পরিবর্তন করেছে, দুটো রুম আর রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটু আধটু কথা বলতে সক্ষম। তাই সে শায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব, আমাকে গ্রামে নিয়ে চলুন। শায়ের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনোই কোনো আদেশ করিনি আপনাকে, তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তাই আপনার কিছু আমি হতে দেব না। পরী আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে? আর জুনমানকে তো আমি নবীনগরে পাঠিয়েছি পিকুলকে দিয়ে। ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। পরীর কাঁদতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন কাঁদা যাবে না, তাহলে ওর যন্ত্রণা বাড়বে। শায়ের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে, কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতে হবে। শায়ের নিজেও আর দেরি করে না। আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়।